হ্যালো, আজকে 15ই নভেম্বর শুক্রবার 2024 সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। আজকে বন্ধের দিন, তাই ভাবলাম আপনাদের সাথে খানিকক্ষণ বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ করি। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ করতে গিয়ে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যেন এক সার্কাস চলছে। কেন বলছি, এবং সবথেকে যেটা হাস্যকর তা হচ্ছে বিগত 17 বছরের আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নেতৃত্ব, বিশেষ করে প্রধান বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে একটি তামাশার পর্যায়ে পৌঁছে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন কেন বলছি, প্রেক্ষাপটগুলো বলবো। আজকে যেটা থাম্বনেলে নির্ধারণ করেছি তা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ক্ষমা করে দিতে চায় জামাত, বিএনপি নিষিদ্ধ করার বিরুদ্ধে। আমার সাথে যারা পরিচিত, যারা সংবাদ মাধ্যমের সাথে জড়িত বা প্রবন্ধ লেখেন, যারা বুদ্ধিজীবী, লেখক, গবেষক, তাদের সাথে কোথাও বসলে আমি যেটা বলি যে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হওয়া সম্ভব তখনই যখন বাংলাদেশে যাদের বয়স 60 বছর থেকে ঊর্ধ্বে তাদেরকে রাজনীতি থেকে এবং রাষ্ট্রের সমস্ত পদ থেকে রিটায়ারমেন্টে দেওয়া। কেন? যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা মুক্তিযুদ্ধের আগের প্রজন্ম, তারা আজ পর্যন্ত বাংলাদেশে বিভক্তির রাজনীতি সৃষ্টি করে গেছে, খুনের রাজনীতি। 1971 সালে শেখ মুজিবুর রহমানের অধীনে নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা 75 পর্যন্ত দেখলাম বাকশাল, এক নায়কতন্ত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক রাজবংশ প্রতিষ্ঠা। ওনার ভাইয়ের উত্থান, ওনার ভাগনাদের উত্থান, ওনার ছেলেদের বিভিন্ন বিষয়, ওনার বোনের স্বামীদের বিভিন্ন পদপদবি লাভ, ভাগ্নের মন্ত্রিত্ব লাভ, অর্থাৎ পারিবারিক এক রাজবংশই প্রতিষ্ঠা হয়েছে। তারপরে আমরা 15ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড দেখলাম, যা আমরা কখনোই সাপোর্ট করি না এবং যাকে আমরা সবসময় প্রত্যাখ্যান করি, এবং আমরা শহীদ পরিবারদের সমবেদনা জানাই। বিশেষ করে শেখ রাসেলের হত্যাকে আমরা কখনোই মেনে নিতে পারি না, এবং গর্ভবতী নারীদের হত্যা গ্রহণযোগ্য নয়। রাজনীতি বিভেদ থাকতে পারে, কিন্তু এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড খুবই ন্যাক্কারজনক। এবং তৃতীয় মাত্রায় শ্রদ্ধেয় জিল্লুল সাহেবের সাথে এক সাক্ষাৎকারে কর্নেল রশিদও সে কথাটাই বলেছেন যে এই ধরনের হত্যাকাণ্ড ওনাদের পরিকল্পনাই ছিল না, যদি থাকতো তাহলে ওনারা হয়তো তা প্রতিহত করতেন। তারপরে আমরা দেখলাম সামরিক শাসন, জেনারেল জিয়ার শাসন। তখনও আমরা বিভিন্ন রকম এন্ট্রি ক্রু, আমাদের অহংকার, আমাদের সেনাবাহিনীর বিভিন্ন অফিসারের হত্যাকাণ্ড দেখলাম। এরপরে তারই ধারাবাহিকতা বজায় থাকলো এরশাদের সময়ে দুর্নীতি, লাম্পট্য, দুশ্চরিত্রের এক নির্লজ্জতা দেখলাম। তারপরে সব রাজনৈতিক দল এক হয়ে আন্দোলন করলো, আন্দোলনের জোট সরকার আসলো। জোট সরকারে এসে আমরা 10 ট্রাক অস্ত্র মামলা, খাম্বা কেলেঙ্কারি, FBI তদন্ত, বিভিন্ন সিঙ্গাপুরের বিভিন্ন দুর্নীতি, কানাডার আদালতের দুর্নীতি, গ্রেনেড হামলা, জঙ্গিবাদের উত্থান সবই দেখলাম। এরপরে আসলো লগি বৈঠা আন্দোলন, লাগাতার হরতাল, অনেকটা
পেশি শক্তি জোরেই আসলো সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি আওয়ামী লীগ, তার প্রধান শেখ হাসিনা। উনি বিগত সব সরকারকে ছাপিয়ে গিয়ে ৭১ পরবর্তী যে পারিবারিক রাজবংশ তাই উনি আবার প্রতিষ্ঠা করলেন। আত্মীয় স্বজন পরিচিত জনদের সব পদ পদবি দিলেন, দিয়ে সেই সোহেল তাজের ভাষায় বিএনপি অনেক দুর্নীতি করেছে, এবার আমাদের দুর্নীতির পালা উনি শুরু করলেন। লুটপাট, ব্যাংক লুটপাট, লামপট্ট এবং খুনের রাজনীতি, গুম খুনের রাজনীতি, প্রশাসন দিয়ে ভয়ের রাজনীতি, একে ওকে ডিজিএফএকে ধরে নিয়ে আসা, হত্যা করা, মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়ার জন্য ডিজিটাল আইন পাশ, তারপরে মানুষের ভোটাধিকার হরণ হতে শুরু করে শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে শিশু, কিশোর, তরুণ, যুবক, ছাত্র জনতাকে হত্যা, মুগ্ধ এবং আবু সাইদের সে হত্যাকাণ্ড আমরা দেখলাম। তারপরেও কেউ আওয়ামী লীগ চুপ করে আছে? নাই, অনুশোচনা নাই আওয়ামী লীগের। কেন বলছি? সেই শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে উনি নির্দেশ দিচ্ছে কিভাবে স্যার ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করা যায়। কি নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে? নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, তোমাদের ঘরবাড়ি যারা জ্বালিয়ে দিয়েছে তাদের ঘরবাড়ি তোমরা জ্বালিয়ে দাও। খুনের পরিবর্তে খুন, ১০০টা খুন করলে যে শাস্তি, আরও ১০০টা খুন করলে একই শাস্তি। দেখুন শেখ হাসিনার রাজনীতি। তাই বলছি শেখ হাসিনা প্রজন্ম, ৬০-এর পরের প্রজন্ম যারা, আপনারা হাত জোর করে বলছে দয়া করে রিটায়ারমেন্টে যান। তরুণ যারা এখন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন তরুণ নেতৃত্ব এসছে, তরুণ উপদেষ্টারা এসছে, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, দেখি না তরুণ যুবকরা কেমন করে। আসুন মূল আলোচনায় আসি। থাম্বনেলে যা বলেছি আওয়ামী লীগের রাজনীতি তো আমি বললাম, এবার আসুন আমরা জামাত শিবির কি বলছে একটু দেখি। জামাত শিবিরের শ্রদ্ধেয় আমির বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার তিনি ঘোষণা দিয়েছেন। এই খবরটি এসছে ৩রা সেপ্টেম্বর ২০২৪ সালে। উনি বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের রাজনৈতিকভাবে জামাত ইসলামীর উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়া যায় বলেছেন জামাত শিবিরের শ্রদ্ধেয় আমির ডাক্তার শফিকুর রহমান। খুব সুন্দর স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট আমরা স্বাগত জানাই। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁয়ে একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। জামাতের আমির বলেন বিগত ১৫.৫ বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করা হয়েছে, তাই মন্দের বিপরীতে মন্দের চর্চা কোনো সুযোগ নেই, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শ্রদ্ধেয় শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমা রাজনীতিতে বিশ্বাসী, তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনে আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসির বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্র হচ্ছে যার যার মতের স্বাধীনভাবে কথা বলার অধিকার, পরমতের প্রতি সহনশীলতা। খুবই সুন্দর একটি স্টেটমেন্ট এবং ওনার এই পর্যন্ত যা আমরা ওনাকে দেখছি
উনি শ্রদ্ধা জাগার মতনই। এবং সেই সেপ্টেম্বরে নয়, এই গত নভেম্বরের 11 নভেম্বর 2024 সালে উনি আমেরিকায় উনি একটি স্টেটমেন্ট দিয়েছে লন্ডনে। উনি বলছেন বাংলাদেশের আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে চান না। তিনি বলেছেন জামাতের ইসলামীর শ্রদ্ধেয় আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল যে করবে সে সরি বলবে, করাপশন যে করবে তার শাস্তি হবে, ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে, কোনো অবিচার করে নয়, কারোর উপর জুলুম করে নয়, কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটা আমি খুব ভালো মনে করি না। অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুক আর রং করুক, তারা তো করে গেছেন, এখন আমরা কি করব? তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তারা যা করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে, জাতি বিচার করবে। গত 13 নভেম্বর বুধবার 2024 সালে লন্ডনের যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির BBCCI আয়োজনে মত বিনিময় সময় শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান এইসব কথা বলেন। জামাত শিবিরের যে এই যে মনোভাব, তা আমরা খুব সম্মানের সাথে তাকে গ্রহণ করি। আবার জামাত শিবিরের বিষয়ে আমি যেটা বলতে চাই, আমার সাথে জামাত শিবিরের অনেক স্মৃতি আছে। স্মৃতিটা এরকম যে 1997 সালে যখন আমার পিতা মারা যায়, 1986 সালে, ভুল হচ্ছে, 1986 সালে যখন আমার পিতা মারা যায়, তখন আমরা খুবই অর্থনৈতিক কষ্টে ছিলাম। সেই সময়ে আমরা যেখানে থাকতাম চকবাজার বাকুলিয়াতে, মঞ্জুর কলোনি, এই মঞ্জুর কলোনির মাঠের অপোজিটে একটি মেস ছিল। সেই মেসটি জামাত শিবিরেই, 3তলা মেস। এখানে জামাত শিবিরের সবাই থাকতেন। পরবর্তীতে ওখানে আমরা দেখি যে জামাত শিবিরের অনেক ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হয়েছেন। এবং সে সময়ে আমি মেট্রিক আমি ক্লাস 10-এ পড়তাম। সেই সময়ে ওনারা আমাকে পড়িয়েছেন। আমি চিটাং কলেজের পেছনে ওনাদের অফিসে আমি যেতাম, তখন নাসির ভাই ছিলেন, শওকত ভাই ছিলেন, আমরা যেতাম, আমি নিয়ে যেতাম। আমাকে কখন রাজনীতি করতে বলে নাই। এরপরে যখন আমি ইন্টারমিডিয়েট পড়ছি সায়েন্সে, তখন এই জামাত শিবিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়িয়েছে। ওনারা পড়িয়েছেন বলে আমি পাশ করেছি, এবং ওনাদের এই অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং তাছাড়াও আরেকটি বিষয় হচ্ছে, আমার ভাই ছিল খুব ছোট, আমার ভাইকে ওনারা ডেকে নিয়ে যেতেন, ক্যারাম বোর্ড খেলতে আদর করত। সুতরাং জামাত শিবিরের যে বিষয়টি আমরা দেখেছি, তারপরেও আমরা জামাত শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে রাজনীতিও দেখেছি, সে রক্তাক্ত রাজনীতিও আমরা দেখেছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যাদের সাথে মিশেছি তাদের সাথে আমার সুসম্পর্কই ছিল, এবং আমি কখনো তাদের কাছ থেকে বিরূপ আচরণ পাই নাই। আমার অনেক বন্ধুবান্ধবও জামাতের অনেক বড় বড় পদে আছেন। সুতরাং জামাতের আমির, শ্রদ্ধেয় আমিরের যে বক্তব্য, তাকে আমি সাধুবাদ সাথে গ্রহণ করি। এবার আসুন আমরা বিএনপি কি বলছে দেখি। বিএনপির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দ্বিধাবিভক্ত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে দ্বিধাবিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা। দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, স্বচ্ছ রাজনীতি করার প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ সুযোগ পেতে পারে। তবে এমন বক্তব্যের বিরোধিতা করছেন আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অনুমতি দিতে পারে না শহীদ পরিবার। আবার আমরা দেখছি, ভোটাধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না বলেছেন বর্তমান বিএনপির শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধেয় তারেক রহমান বলছেন, জনগণের আদালত ও রাষ্ট্রীয় আদালত এই দুটিকে কার্যকর করা গেলেই রাষ্ট্র ও রাজনীতি উল্লেখযোগ্য গুণগত সংস্কার নিশ্চিত হবে। এবং তিনি আরও বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান বলছেন,
জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ বা প্রসিদ্ধ করার মতো অপ্রিয় কাজের দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না, বরং জনগণ নিজের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি, লুটেরা, টাকা পাচারকারী কিংবা রাজনৈতিক পরিচয় আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় শ্রদ্ধেয় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথাটি বলেন। আমরা যেটা দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে শ্রদ্ধেয় তারেক রহমানের যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে অসম্ভব অসাধারণ বক্তব্য। বিশেষ করে ওনার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, উনি খুবই মেধাবী একজন প্রসিদ্ধ ডাক্তার এবং উনি অনেক ভালো রেজাল্ট করেছেন। এবং ওনার যে গ্রুপে আমি সম্পৃক্ত আছি, ওনার 2টা গ্রুপ আছে, একটা ডাক্তার জোবাইদুর রহমান আর একটা জোবাইদুর রহমান নিউজ। আমি যুক্ত আছি। আমি যুক্ত এখন থেকে না, আমি এটা মনে হয় এটা উনি যখন তৈরি করেছেন তখন থেকে যোগাযোগ আছে, ইভেন কি স্বৈরাচার শেখ হাসিনার সময় থেকে। এবং আমার প্রবন্ধগুলো আমি লিঙ্ক ওখানে শেয়ার করতাম তখন থেকে। তখন এত বেশি উনি পোস্ট দিতেন না, এখন অনেক পোস্ট দিচ্ছেন। আর তারেক রহমান স্যারের তো ইয়ার সাথে আমি অনেক আগের থেকে যুক্ত আছি। এবং আমরা দেখছি ওনারা উভয়ে অসাধারণ যে বক্তব্যগুলো দিচ্ছেন, সে অসাধারণ বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতির জন্য একটি সুন্দর বার্তা বহন করে। আমরা আশা করব যে তারেক রহমান উনি যেভাবে এগিয়ে নিতে চাইছে বাংলাদেশকে, উনি যদি ক্ষমতায় আসেন এবং ওনার এই বলা কথাগুলো যদি উনি বজায় রাখেন এবং ওনার পাশে যদি আমরা শ্রদ্ধেয় ডাক্তার জোবাইদুর রহমানকে পাই, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের রাজনীতির একটি সুন্দর বার্তা আসতে যাচ্ছে। আবার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেছে বিএনপি যুগ্ম মহাসচিব। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। গত শনিবার 17 আগস্ট 2024 সালে বিকেলে নরসিংদীর চিনিশপুত্রে ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্র তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জনাব খোকন আরও বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নাই। তারা গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ, তারা আত্মগোপনে রয়েছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। এখানে আবার আমরা একটি স্ববিরোধী বক্তব্য দেখছি। আবার আরেকটা বিষয়, আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আরেকটু বিএনপি সম্পর্কে বলি। আমি যখন বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে আসি, তখন আমি একটি এনজিওতে জয়েন করি এবং তখন মহাখালীতে একটি ভিএসও ভলান্টারি সার্ভিস অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক একটি সেমিনার হয়। সেখানে আমাদের একটি বিএসওর একজন ছিল, তার সাথে আমিও একটি বক্তৃতা দিই। সেই বক্তৃতার মধ্যে বাংলাদেশের এনজিও জগতের অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদেরও 1-2 জন ছিলেন। এবং সেখানে আমার বক্তৃতার পরে আমরা ভাত খেতে বসি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল, একটা চেয়ার খালি ছিল, আমি সেই চেয়ারে বসে পড়ি। আমি তখন ইয়ং, কাউকে চিনি না, তো চেয়ার খালি দেখে বসে পড়েছিলাম বুফেতে খাবার নিয়ে। তখন দেখি যে ওখানে আশেপাশে অনেক ব্যক্তিবর্গ, পরে আমি পরিচয় জানতে পারি। তো আরেকটা চেয়ার খালি ছিল, সেখানে দেখি একজন ভদ্রলোক এসে আমাকে বলছে যে, অভিজিৎ, আমি কি এখানে বসতে পারি? আমি বলছি, অবশ্যই স্যার বসতে পারেন, চেয়ার যখন খালি আছে বসতে অসুবিধা কী? তখন ওখানে একজন মহিলা, আমি নাম বলছি না, উনি বলে উঠেন, এ কে? তখন একজন বলেন, উনি হচ্ছে অমুক এনজিওর অমুকের চালা। যাই হোক, তখন আমি ইয়ং ব্লাড, সদ্য MBA পাস করে এসেছি বিদেশ থেকে, অনেক কম্পিউটারের উপর অনেক বড় বড় ডিগ্রি থিসিস করে এসেছি, সুতরাং কাউকে তোয়াক্কা না করার একটা প্রবণতা ছিল। তো পরবর্তীতে যিনি আমার পাশে বসছেন, উনি খুব হ্যান্ডসাম মানুষ, উনি আমার একটা কার্ড দিলেন, দিয়ে বললেন যে এই কার্ডটা রাখেন, আপনি পিরোজপুর আসেন। তো কার্ডের মধ্যে আমি দেখলাম শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল সালাম তালুকদার। আমি পিরোজপুর যাই এবং পিরোজপুরে যেখানে আমি ঘাটের থেকে, উনি আমাকে গাড়ি দিয়ে নিয়ে যায় এবং ওখানে যখন যাই, উনি আমাকে সেদিন পিরোজপুরের মধ্যে বলে যে আজকে সব জায়গার মধ্যে অভিজিৎ যাবে। আমি আমন্ত্রিত অতিথির মতো অনেক জায়গায় যাই, খুব সম্মান পাই
আমি স্যার অ্যাডভোকেট আব্দুল সালাম তালুকদারের গাড়িটা আমাকে দেয়, আমার আশেপিশে মোটরসাইকেল, যেখানে খেতে যায়। খাওয়া তো সম্ভব না, এখানে এক খাবারের উপর আরেক খাবার, অনেক খাবার ওখানে কোনো উপায় নেই শান্তিতে বসে। যাই হোক, যা খাবার খেলাম, আসার পরে উনি আমাকে নিয়ে গেল ওনার পিতার স্কান্দর মেমোরিয়াল ট্রাস্ট দেখাতে, এবং সব দেখালো, বিশাল প্রজেক্ট। গেস্ট হাউসে নিয়ে গেল, সেখানে উনি আমাকে প্রস্তাব দেন যে আমি যেন জয়েন করি, এবং আমাকে গাড়ি করে সেই নদীর পার পর্যন্ত পৌঁছে দেন। এই আমি বিশাল সম্মান পেয়েছি ওনার কাছ থেকে, আমি সেটা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু আমি আসলে আর রাজনীতিতে সম্পৃক্ত হতে চাই নাই বলে, যেহেতু ওনার রাজনীতি পরিচয় আছে, তাই আমি আর ওনার প্রতিষ্ঠানে জয়েন করি নাই। যাই হোক, বিএনপির প্রতি আমার আন্তরিকতা সবসময় থাকবে, যদিও আমি কোনো দল করি না, কোনো দলকে আমি সাপোর্টও করি না। আমি নিরপেক্ষ থাকতে চাই গবেষক এবং লেখক হিসাবে। সত্যকেই বলতে চাই, মিথ্যাকে মিথ্যাই বলতে চাই। আর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনীতিটা বাংলাদেশে আসলে কলুষিত হয়ে গেছে, তাই রাজনীতি করার ইচ্ছাও কখনো তৈরি হয় না। তবে আমার জীবনে আমি যখন বিদেশ থেকে আসি, আমি প্রথম ভোট দিয়েছি বাকুলিয়াতে, আমার টেরিটরি। সেখানের শ্রদ্ধেয় নোম্মান ভাই দাঁড়িয়েছিলেন, আমি নোম্মান ভাইকে আমার জীবনের প্রথম ভোটটি দিয়েছিলাম। এবার আসুন আওয়ামী লীগের অবস্থা একটু করে বলি। আওয়ামী লীগের সমকালে একটা নিউজ করেছে, অনুশোচনা নেই, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অপেক্ষায় আওয়ামী লীগ। আসলে তাই, আওয়ামী লীগের কোনো অনুশোচনা তো নাই, বরং তারা চাচ্ছে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করবে। এখন ডোনাল্ড ট্রাম্প আসছে, এবার ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছেন শেখ হাসিনা। অনেক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, অনেক বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, বিভিন্ন 10ই নভেম্বর গিয়ে বিভিন্ন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি, এই সবই উনি করছেন। এবং আওয়ামী লীগের এই যে অপরাজনীতি এখনও চলছে। সুতরাং সমকালের এই সংবাদের সাথে আমি একমত, অনুশোচনা নেই, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপেক্ষায় আওয়ামী লীগ। আবার আমি দেখছি যে আমাদের বিগত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, উনি বলছেন গণতন্ত্র পুনঃ উদ্ধারের বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আওয়ামী লীগ। তিনি আবার এখানে সেদিন একটি সাক্ষাৎকার দিয়েছেন, উনি বোধহয় পালিয়ে আছেন, বেলজিয়াম আছে শোনা যাচ্ছে। সেখান থেকে উনি যে বক্তৃতা দিয়ে সেদিন সাক্ষাৎকার দিয়েছেন, সে সাক্ষাৎকারে অনেক কিছুই উনি বলেছেন। আওয়ামী লীগের যে সরকারের অনেক ভুলভ্রান্তি হয়েছে তাও উনি স্বীকার করেছেন, এবং স্বীকার করে উনি বলেছেন যে আওয়ামী লীগের একটি ব্যর্থতা ছিল বিএনপিকে ইলেকশনে আনতে না পারা। যাই হোক, ওনার এই বক্তব্যগুলো খুব সুন্দর। আশা করছি যে ওনার এই বক্তব্য অনেকটা অনুশোচনার মতো নেই, এবং উনি গণতন্ত্র পুনঃ উদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে চায়, সেই বিএনপির সঙ্গে যে বিএনপিকে ওনারা গত 17 বছর ধরেই অত্যাচার নির্যাতন করে ধ্বংসই করে ফেলতে চেয়েছে। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একটা কথা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষেধের পক্ষে নন। এটিও একটা খুব সুন্দর স্টেটমেন্ট। ফখরুদ্দিন স্যার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন আইন আনা হচ্ছিল, তখন উনি এই স্টেটমেন্টটা দেয়। আবার আরেকটা স্টেটমেন্ট আমরা দেখি, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে বলেছেন আমাদের চট্টগ্রামে আমার প্রিয় নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এটাও খুব সুন্দর একটি বক্তব্য। আবার আমরা বিবিসি নিউজ বাংলায় আমরা একটা নিউজ দেখছি, সেই নিউজটা নভেম্বর মাসেই 14ই নভেম্বর, সেখানে বলা হচ্ছে অনুশোচনা নেই আওয়ামী লীগের, অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায়। অর্থাৎ এই আগের যে আমি বলেছি সেই সমকালের নিউজটারই একটি প্রতিধ্বনি। সুতরাং এই সব বিষয়কে মাথায় রেখে আওয়ামী লীগের এই শেখ হাসিনা যে আওয়ামী লীগকে একটা তামাশা পরিণত করেছে, তা আমি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। কারণ যে জামাত শিবিরকে ওনারা নিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছে, জামাত শিবিরের নেতৃবৃন্দকে ধরে ধরে ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধী এবং বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে, এবং আওয়ামী লীগকে লাস্টে যাওয়ার আগেই ওরা নিষিদ্ধ করার বিল পাশ করে দিয়ে গেছে, সেই জামাত শিবির আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে। আবার যে বিএনপিকে অকথ্য নির্যাতন করেছে গত 17 বছর, আমার পরিচিত একজন আছে বগুড়ায়, আমার খুব ভালো সম্পর্ক, ওনার বিরুদ্ধে 137টি মামলা হয়েছে। যখনই ফোন করি কোর্টের বারান্দায়, আমার পরিচিত আরেকজন চট্টগ্রামের, উনি বলেছেন
যে পালিয়ে উনি সারা রাত নালার মধ্যে লুকিয়েছিল পুলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য। আবার আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের সামনে একজন আছেন, উনি একটি বিএনপি রাজনীতি করেন, একটি অঞ্চলে মেয়র ছিল। ওনাকে আমরা দেখেছি কি বিভ্রান্ত অবস্থায় উনি কাটিয়েছেন এই বিগত 17 বছর। সেই বিএনপি আজকে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। সুতরাং আওয়ামী লীগকে আশা করব, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে অনুরোধ করব হাত জোর করে, বাংলাদেশের প্রতি যে হিংসা প্রতিহিংসা হত্যার রাজনীতি করে আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আপনি তামাশা পরিণত করেছেন, তার থেকে বেরিয়ে আসুন, অনুশোচনা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ অনুশোচনার মাধ্যমে আওয়ামী লীগকে রিফর্ম করে আবার আপনারা যেভাবে বিএনপি বলছে, জামাত শিবির বলছে, আপনারা আবার রাজনীতিতে ফিরে আসুন। তবে আপনাদের রাজনীতিতে ফিরে আসতে আমার মনে হয় বিশ্লেষণ যে 2032 সালের আগে নয়। ধন্যবাদ।